তাহলে আজকে আমরা আলোচনা এর আগে যে পল্লব বংশ আলোচনা করা হয়েছিল সব রাজাদের এর কারণে অপরাজিত আজকে আমরা আমাদের আজকের যে আলোচনা এই আলোচনার দুটো পার্ট তবে অপরাজিত বর্মন এই রাজার সম্পর্কে রাজা পল্লবদের বলা হয় পল্লব বংশের শক্তিশালী শেষ পরেও ছিল কিন্তু পল্লবদের শক্তিশালী শেষ রাজা যদি হয় তাহলে সেটা হবে বর্মন। তাহলে এই অপরাজিত বর্মন সম্পর্কে আমরা একটু আলোচনা করব আর তার সাথে এটা কি তার সাথে যে আমাদের আলোচনা হবে সেটা হবে পল্লব পল্লব শিল্প আ আ যে ক্লাসটা এই ক্লাসটা কিসে আমরা ভালো মতো আগেই নেট এবং সেট ছাড়াও ডাব্লু ছাড়াও অন্যান্য যেমন এস, এস, এস আর বিপি এই কারণে মোটামুটি এই যে দুটো যাই হোক এইরকম কয়েকটা পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই আলোচনা করি। ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসটা কিন্তু দেখবে। ফার্স্ট ক্লাসটা যারা দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন ফার্স্ট ক্লাস কেমন? শুরু করা যাক আজকের আমাদের ক্লাসে রাজা যে ছিলেন বর্মণ। অপরাজিত বর্মন যে ছিলেন তিনি কি যে শেষ স্বাধীন রাজার নাম তাহলে কি অপরাজিত। এই চোল বংশীয় প্রথম আদিত্য চোল বংশীয় রাজাকে অপরাজিত বর্মনকে পরাজিত করে। কে পরাজিত করেছিল নাকি অপরাজিত বর্মনকে পরাজিত করে পল্লব রাজ্য দখল করে বলা হয় কার সাথে পরাজিত বর্মনের শেষ অপরাজিত বর্মন এবং আদিত্য ঠিক আছে। আর অপরাজিত বর্মন পরাজিত পরাজিত তারপরেও যাই হোক তারপরে যেটা আলোচনায় আসবে পল্লব আমলের ভাবনা এটা টাইপের ছিল না এটা ধর্ম একটা খুব ভালো মতো পল্লবদের শিল্পের মধ্যে পথ মন্দির পথ পথ মন্দিরটা ধর্মকেন্দ্র আর বিভিন্ন মন্দির স্থাপত্যটাই ছিল কারণে বলা শিল্প ভাবনা সেটা ছিল। আসি আমরা একটু পরে পল্লবদের যে ধর্মগুরু শঙ্করাচার্য পল্লবদের ধর্মগুরু হচ্ছে ভট্টাচার্য। পল্লব আমলে মন্দিরগুলো সেটা দুটা ধরনের ছিল ধরনের এর এক নাম্বার পাথর খোদাই করে যে পাহাড় আছে পাহাড়কে কেটে গোটা পাহাড়কে কেটে মূর্তি তৈরি করা গেল। আমি একটা আর কি গোটা পাহাড়কে কেটে একটা মন্দির আর একটা কি পাথর দিয়ে স্বাধীন শত পাথর পাথরগুলো দিয়ে
তাহলে দুটো টাইপ পাবো। এক, পাথর খোদাই করে এক স্বাধীন স্বতন্ত্র টাইপ বা পল্লব রাজন্যবর্গ মানে যে সমস্ত রাজারা ছিলেন পল্লব তারা কার উপাসক? শিবের উপাসক এবং বিষ্ণুকে শিব পরবর্তী এখানটাতে যে কোন রাজা শিবের কোন রাজা কোন এই ধর্মগ্রহণ কোন বিষ্ণুকে আগের ভিডিও পেয়ে যাবে, ডেসক্রিপশন রাখবো, দেখে নিতে পারো। চলে আসি আমরা এবার যে আলোচনাটা হবে যে পল্লব শিল্প বা পল্লব আর্ট। পল্লব আর্ট বা পল্লব শিল্প রীতি, এটা যখনই আমরা আলোচনা করি অনেক কয়েকটা রীতির নাম আলোচনা করি। দেখো কি আছে, কি আছে পল্লব শিলা বা পথ শৈলী। ঠিক আছে, এক শিলা মানে কি একটা গোটা পাথর পথের আকৃতি, এক শিলা এবং রথ। মহামল্ল শিল্পরীতি, মহেন্দ্র বর্মনের সময় যেটা শিল্পরীতি তার নাম মহেন্দ্র। মহামল্ল শিল্পরীতি মানে কি? এবং নরসিংহ বর্মনের সময় আগের পাশে দেখেছো যে মহেন্দ্র বর্মনের গুলো কি, নরসিংহ বর্মনের এগুলো কি কি উপাধি আছে মহামল্ল। তারপরে চলে আসি রাজ সিং, তারপরে যে রাজা, তারপরে আছে বর্মন। এই যে জায়গাটা দেখো এখানে মহেন্দ্র বর্মন, এই জায়গাটাতে ছিল প্রথম, মানে নরসিংহ বর্মন দ্বিতীয়, তারপরে শেষ হচ্ছে এরকম মহেন্দ্র বর্মনের নরসিংহ বর্মনের মহামল্ল রীতি, মহামল্ল উপাধিও ছিল বর্মনের। তৃতীয় নরসিংহ বর্মনের রাজসিংহ, রাজসিংহ। তারপরে আছে দ্বিতীয় বর্মনের বর্মন রীতি। আর অপরটা এই শিল্পগুলো এরকম ভাবে তার এখানে যে আলোচনাটা হবে দেখো এইখানে একটা আছে যে পল্লব ভাস্কর্যের দর্শন নাম কি? সেটা হচ্ছে মহাবলী গঙ্গাবতরের রিলিফ সেন্ট অফ দা, এর আগের দিন আলোচনা করছি আগের ক্লাস, সেন্ট অফ দা গাঙ্গে। ঠিক আছে, তো যে স্বর্গ থেকে যে গঙ্গা নদী স্বর্গ থেকে আগমন, এই আগমনটাকেই হচ্ছে পাথরের মধ্যে খোদাই করা আছে, তার নামই ক্লিপ। এখানটাতেই যে আছে এটাই হচ্ছে, এটা হচ্ছে এটা আছে, এটা আছে মস্তক বা আমল্লাপুর। হ্যালো, আর এই যে পাথরটা যেখানটায় খোদাই করা আছে সেখানে আরো অনেক কিছু খোদাই করা আছে, এটা সমস্তটাই তার মধ্যে তার জন্য পৌরাণিক কাহিনী, কাহিনীটাও কিন্তু আছে। ঠিক আছে, এই খোদাই করা আছে, আমরা ওই দেখব। আর কি চলে আসছে, গঙ্গা অবতারের রিলিফ, গ্রানাইট লেক। গঙ্গা অবতারের রিলিফ সম্পর্কে গ্রানাইট বলছে যে গ্রাইসেট, গ্রাইসেট বলে একজন ঐতিহাসিক। ঠিক আছে, ঠিক ঐতিহাসিকও না, এটা শিল্প বিশারদ বলা। তো গঙ্গা অবতারের রিলিফ সম্পর্কে শিল্পবিদ বা শিল্প বিশারদ গ্রাইসেট এ কি বলছে, তিনি বলছেন যে ইট ইজ ভাস্ট পিকচার ফ্রেস্কো ইন স্টোন, মাস্টারপিস অফ ক্লাসিক। এই যে কথাটা, কথাটা কিন্তু একটা কথা, এই কথাটা ক্রেডিট, এই যে এই স্টেটমেন্টটা কোন পরীক্ষায় এসছে, ওয়েস্ট বেঙ্গল এস কলেজ, কলেজ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কলেজ, কলেজে কিন্তু এই এই যে ঠিক আছে তোমরা
যাই হোক, এবার আমরা একে, একে তাহলে ১ম যে আমাদের রীতি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে মহেন্দ্র শিল্প বা শিল্পধারা, এটা কার সময় আমরা আগেই বলে দিই, মহেন্দ্র বর্মণ। তার নাম মহেন্দ্র বর্মণের সময়কাল ৬০০ থেকে ৬৩০ খ্রিস্টাব্দ। এই সময়কালে আমরা কি দেখো, এই সময়কালের যে গুহাগুলো ছিল তা তো বিহারের অনুকরণে কিন্তু খোদাই করা হয়েছে। গেল। আর কি? ২ নাম্বার উদাহরণ, এই বৌদ্ধ বিহারের অনুকরণে যে গুহাগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে উদাহরণ আছে অনন্ত সায়ন মন্দির, ভৈরবকুণ্ড মন্দির, কাম্বরনাথ মন্দির। এই ৩ টা মন্দির ঠাকুরকে তৈরি করা। আর কি বলা হচ্ছে দেখো, পাহাড়ের ভেতরটি সম্পূর্ণ কেটে তার ভেতরে গুহাগুলি বা গুহা মন্দির করা হয়েছিল। আমরা কি বলেছিলাম ২ টা টাইপের মন্দির, ডাইরেক্ট পাহাড় গোটা, আরেকটা কি ছিল স্বতন্ত্রভাবে পাথর বসানো। এই যে ১ম দিকে আমরা কি যে পাথর গোটা, গোটা পাহাড় কেটে, এটাই বলা হচ্ছে যে পাহাড়ের ভেতরে সম্পূর্ণ কেটে, ঠিক আছে? পাহাড়ের ভেতরটাকে সম্পূর্ণ কেটে এই জায়গাগুলোকে আবার স্থির করার জন্য কি থাম দেওয়া হয়েছে। থামগুলোও কিন্তু এর মধ্যে, ঠিক আছে? হাত ধরে রাখার জন্য ত্রিকোণ থাম বা গোলাকার থাম ব্যবহার করা হয়েছে। যে থামটা ত্রিকোণ থামও হতে পারে বা গোলাকার থাম টাইপের থামই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তাই তাহলে মহেন্দ্র রীতির বলা হয় যে একটা মন্দিরের উদাহরণ দাও, অনন্ত সায়ন মন্দির, ভৈরবকুণ্ড মন্দির, আবার একনাথ। চলে আসি এবার আমরা পরে। ঠিক আছে, দ্বিতীয় শিল্পরীতি, এর নাম হচ্ছে মহামল্ল রীতি। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবে, এটা কিন্তু এই যে কয়েকটা আজকের যে ক্লাসটা সম্পর্কে এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে নেট পরীক্ষায়, ঠিক আছে? কমন এসছে, কমন এসছে কি যে পল্লবদের শিল্পকলা থেকেই কোশ্চেন, শিল্পকলার যে যে জায়গা থেকে আছে সেই সম্পর্কেই আমরা এই ক্লাস, আদার্স যে জায়গাগুলো তো আমাদের এক্সট্রা করে কিচ্ছু, যেখান থেকে আসে শুধু এই ফোকাসটাকেই করা হয়েছে। অতএব তোমরা খুব অল্পের মধ্যে বা অল্প পড়েই কিন্তু একদম আমি সেটা 100% ঠিক আছে? এখান থেকে তোমরা নিজে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে দেখবে। তাহলে মহামল্ল শিল্প রীতি বা এক শিল্প বা এক শিলা শিল্প আর রথ শৈলী, এই যে শিল্প রীতি এটা কার ধর্ম, উপাধি ছিল মহামল্ল। মহামল্ল এখান থেকে নাম থেকে আমরা আগের দিন দেখলাম, মহামল্ল যেহেতু তার উপাধি সেখান থেকেই কিন্তু মামল্লপুরম, মামল্লপুরম পরবর্তীতে তার নাম চেঞ্জ হয়ে কি হচ্ছে মহাবলী, মামাল্লপুরাম মহাবলীপুরম। কোথা থেকে এসছে? এই মহামল্ল উপাধি থেকে। যাই হোক, এখানে দেখো এইগুলো কি দিয়ে তৈরি? গ্রানাইট পাথর দিয়ে। এই গ্রানাইট পাথর কেটে রথের আকৃতি নির্মাণ। এছাড়া আর কি করা হয়েছে? পাহাড় খোদাই করে গুহা মন্দির গেল। গ্রানাইট পাথর কেটে রথের আকৃতি করা হয়েছে এক, আর পাহাড়কে খোদাই করে গুহা মন্দির। একটা গুহা মন্দির একটা টাইপ, আর রথ মন্দিরটাও একটা টাইপ। যে রথগুলি যে ছিল তার দৈর্ঘ্য কি ছিল? সাধারণত ৪২ ফুট, প্রস্থ ছিল ৩৫ ফুট এবং উচ্চতা ছিল ৩০। তাহলে এখান থেকে আমরা এই মহামল্ল শিল্প আমরা দুটো টাইপ পাচ্ছি। কি টাইপ পাচ্ছি? ১ নাম্বার সেটা হচ্ছে রথের আকৃতি, রথের আকৃতি। আর ২ নাম্বার কি? মহামন্দির। হ্যাঁ? আর যদি আসে যে রথের আকৃতির এই মন্দির কিভাবে হচ্ছে? রথের আকৃতির হচ্ছে গ্রানাইট কেটে, ঠিক আছে? গ্রানাইট, গ্রানাইট পাথর যে আছে এই গ্রানাইট পাথর দিয়ে কিন্তু খোদাই করে রথ মন্দির, এই হচ্ছে এখানকার। তারপরে চলে আসি এবার মহাবলীপুরমের যে রথ মন্দির যে
টোটাল সংখ্যা কটা ছিল? টোটাল সংখ্যা ছিল ৭ টা। ঠিক আছে? মহাবলীপুরমের রথ মন্দির টোটাল সংখ্যা কটা? ৭ টা রথ ছিল। আরেকটা কি? ক্ষীর মন্দির। ক্ষীর মন্দিরটা কি জিনিস? ক্ষীর মন্দির হচ্ছে টেম্পল। মানে সমুদ্রের তীরে যে তৈরি করা হতো সেটাকে বলা হচ্ছে একটা ছিল, ৭ টা ছিল রথ মন্দির। ঠিক আছে? এই যে রথ মন্দির যে ৭ টা আছে এই ৭ টা রথ মন্দির একসাথে বলা হতো সপ্ত প্যাগোডা। বলা হতো সপ্ত প্যাগোডা। গেল? এবার এই যে ৭ খানা মন্দির আছে এগুলো কাকে, কাকে উৎসর্গ করা হয়েছে সেটা আমাদের এর মধ্যে দেখো ৫ খানা যে আছে সেটা পঞ্চ পাণ্ডবের নামে উৎসর্গ করা হয়েছে। ৫ জন পাণ্ডব মহাভারতের পঞ্চ পাণ্ডবের নামে ৫ টা। একটা হচ্ছে দ্রৌপদীর নামে আর একটা হচ্ছে গণেশের নামে করা হয়েছে। বুঝতে পারছো তোমরা যে পঞ্চ পাণ্ডবের নামে ৫ টা, একটা দ্রৌপদীর নামে আর একটা করা হয়েছে। এছাড়া আর কি আছে? এছাড়া আছে ত্রিমূর্তি বা বরাহ প্রভৃতি গুহা মন্দির পাওয়া গেছে। এই কয়েকটা গেল রথ মন্দির, রথ মন্দির আর এই ৩ টা আবার গুহা মন্দির। আমরা দুটো টাইপই পেয়ে গেলাম। রথ মন্দির পেলাম। রথ মন্দির কটা আছে? রথ মন্দির আছে নাকি এখানে টোটাল ৭ টা। তার মধ্যে পঞ্চ পাণ্ডবের ৫ টা, দ্রৌপদীর একটা, গণেশের একটা। গুহা মন্দির কটা? ত্রিমূর্তি বা বরাহ কয়েকটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তারপরে চলে আসি যে এই যে ৭ টা মন্দির, ৭ টা মন্দিরকে আমরা আগেই আলোচনা করি। ৭ টা মন্দির একত্রে বলা হচ্ছে সপ্ত প্যাগোডা। ৭ টা কোন মন্দিরকে? রথ মন্দির। সবকটি রথ মন্দির হলো শিব মন্দির। উৎসর্গ করা হয়েছে কিসে? শিব ঠাকুর করা হয়েছে। এবার এর মধ্যে বলা হচ্ছে যে দেখো পিরামিডের মতো ধাপে, ধাপে ছিল। সহদেব, ভীম আর ধর্মরাজ ৩ জন পাণ্ডবের পাণ্ডব যে রাজ, এদের রথের চূড়া কিন্তু পিরামিডের মতো ধাপে, ধাপে ঠিক আছে? কোনা হয়ে কিন্তু গেছে। আর এদের যে জানালা ছিল সেটা কেমন ছিল? সেটা হচ্ছে বৌদ্ধ চরিত্র। ঠিক আছে? বৌদ্ধ গুহা যেমন হয়ে গেছে এটা হবে তার চরিত্র। তাহলে এই যে এটা কি ছিল? জানালাগুলো ছিল বৌদ্ধ তত্ত্বের জানালাগুলো। তাহলে কি, কি? সহদেব, সহদেব, ভীম আর ধর্মরাজ। এই যে ৩ টে রথ মন্দির ওরা কেমন ছিল? ওরা ছিল হচ্ছে পিরামিডের মতো। গেল? আর জানালাগুলো যে কার মতো ছিল? এটা ছিল দৈত্য এই বৌদ্ধের আদলে। তাহলে আমরা কিন্তু এই যে জায়গাটা এটা দেখি। এবার আমরা দেখব যে ধর্মরাজ যে রথ, রথটা এই যে ৫ খানা পাণ্ডবের রথ তার মধ্যে সবথেকে বড় রথ কোনটা? সবথেকে বড় রথ ছিল হচ্ছে ধর্মরাজের সবথেকে। আর সবথেকে ছোট রথ কোনটা ছিল? দ্রৌপদীর। ঠিক আছে? তাহলে পঞ্চপাণ্ডবের রথ ছিল এটা সবথেকে বড়, দ্রৌপদীর রথ ছিল সবথেকে। আর কি বলা হচ্ছে? অর্জুন এবং দ্রৌপদী। এই যে অর্জুন একজন আর দ্রৌপদী, অর্জুন এবং দ্রৌপদী আর দ্রৌপদীর রথটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল কাকে? শিব এবং দুর্গা। অর্জুনের যে রথ সেটা কাকে উৎসর্গ করা হয়েছে? সেটা শিবকে। আর দ্রৌপদী যে রথ সেটা কাকে উৎসর্গ করা হয়েছে? সেটা হচ্ছে দুর্গাকে। গেল? এবার চলে আসি পরে যে অর্জুনের যে রথ ছিল এটা কি টাইপের ছিল? এটা ছিল দ্রাবিড়। অর্জুনের রথটার টাইপটা কেমন ছিল? এটা ছিল হচ্ছে দ্রাবিড়। ঠিক আছে? দ্রাবিড়, দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি ছিল। তাহলে এই জায়গা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ইউপিএসসি তেও তুমি ঠিকই শুনেছো, ইউপিএসসি তেও কিন্তু এখান থেকে দেখবে কোশ্চেন এসছে। এই যে আমাদের ক্লাসটা এখানে এই পল্লব স্থাপত্যের কোশ্চেনের মধ্যে দেখো দেখবে এখান থেকেই বাইরে একটাও এইরকম ভাবেই কিন্তু আমরা ক্লাস। তাহলে ধর্মরাজের রথটা সব থেকে বড়, দ্রৌপদীর রথ সব থেকে ছোট, অর্জুন রথটা সেটা শিব করা হয়েছে।
দ্রৌপদীর যে রথটা সেটা হচ্ছে সেটা তাকে উৎসর্গ করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে যে অর্জুনের যে রথ সেটা দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি, আর এটা হচ্ছে দ্রাবিড়। আর এদিকে বলা হচ্ছে সহদেব, ভীম, ধর্মরাজ এদের যে রথ তার চূড়া হচ্ছে পিরামিডের মতো করা, আর তার আদলে কিন্তু জানালাতে ইয়ে করা হয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসি, নেক্সট চলে আসছে যে অর্জুন রথ। অর্জুন রথ দ্রাবিড় শৈলীতে তৈরি। এবার চলে আসি কৃষ্ণ মণ্ডপ। কৃষ্ণ মণ্ডপে পুষ্প পালনের আলোকের রিলিফ আছে। মহিষমর্দিনী মণ্ডপে দেবী দুর্গার সঙ্গে উল্লেখ আছে। অনন্ত সজ্জায় বিষ্ণু মাথার উপর ছত্র হিসাবে অনাধারী শেষনাগ তার একটা এটা উল্লেখ না, এগুলা আর কি চিত্র পাথরের মধ্যে করা আছে। ঠিক আছে, এই চিত্র কোন কোন চিত্র আছে এগুলো কিন্তু তাহলে এখানের মধ্যে কি হলো হচ্ছে কৃষ্ণ মণ্ডপ বলে একটা মণ্ডপ আছে যেখানে পুষ্পালোকের রিলিফ আছে। তারপরে কি আছে যে যুদ্ধের দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু মাথার উপর ছত্র হিসাবে ফণাধারী শেষনাগ, বরাহ অবতারের দৃশ্য, ত্রিবিক্রম মূর্তি, এই সমস্ত আমরা এখান থেকে। তারপরে আছে রাজসিংহ রীতি। রাজসিংহ রীতির মধ্যে কি আছে দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন 695 থেকে 722 এই যে সময়কাল, এই সময় দেখা যাচ্ছে পাথর দিয়ে স্বাধীন এবং স্বতন্ত্র করা হয়েছিল এবং মন্দির অমরাবতী শিল্পকলার প্রভাব কিন্তু লক্ষ্য করা। তাহলে অমরাবতী শিল্পকলার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আর কি স্বাধীন এবং স্বতন্ত্র, আগের যে দুটো ছিল, আগের দুটো, আর তারপরে নরসিংহ শিল্প, এই যে দুটো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র পাহাড় সেটা কেটে কেটে তৈরি করা হয়েছে। আর কি আছে গুহা মন্দির আর রথ মন্দির। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কি সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাধীন পাথরকে সাজিয়ে সাজিয়ে মন্দির করা হচ্ছে। এটা হচ্ছে পাথর দিয়ে স্বাধীন এবং স্বতন্ত্র। এর ডিজাইনটা কিভাবে, ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি যে অমরাবতীর যে শিল্পকলা তার দ্বারা কিন্তু বিশেষভাবে এই যে শিল্পরীতি অর্থাৎ রাজসিংহ এখানটার মধ্যে কি আছে উল্লেখ বলা হচ্ছে যে মামল্লপুরমে তীর মন্দির, এখানেও কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি। কাঞ্চির বিলাসনাথ মন্দির দেখতে পাচ্ছি। আরকটের কনমলয় মন্দির দেখতে পাচ্ছি। এর পরবর্তী দেখতে পাচ্ছি কাঞ্চির কৈলাসনাথ মন্দির সর্বশ্রেষ্ঠ স্বতন্ত্র বলা হয় সর্বশ্রেষ্ঠ কাঞ্চির কৈলাসনাথ মন্দির। এছাড়া আর কি, এছাড়া দেখো বৈকুণ্ঠ পেরুমল মন্দির, এটা কাকে উৎসর্গ করা হয়েছিল, এটা বিষ্ণু করা হয়েছিল। তাহলে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কাকে উৎসর্গ করা হয়েছে, এটা শিবকে আর বৈকুণ্ঠ পেরুমল মন্দিরটা সেটা বিষ্ণু করা হয়েছে। এই যে দুটো মন্দির, এই দুটো বা তীর মন্দির, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি যে কাঞ্চির কৈলাসনাথ তীর মন্দির দুটো, তীর মন্দিরটা ছিল এক নাম্বার কৈলাসনাথ মন্দির, কৈলাসনাথ তীর, আর দুই নাম্বার বৈকুণ্ঠ পেরুমল। তাহলে এই কাঞ্চির কৈলাসনাথ মন্দির যে সেটা শিবের উৎসর্গ করা হয়েছে, মন্দির বিষ্ণু করা হয়েছে, এই দুটোই হলো টেম্পল। বোঝা গেল। এবার চলে আসছি যে মামল্লাপুরম মন্দিরে টেম্পল বা সমুদ্র বলা হয়। ঠিক আছে, তারপরে কি আছে যে রাজসিংহ যে রীতি, রাজসিংহ যে মন্দিরের সংখ্যা কটা আছে, কটা, এগুলোও কিন্তু রাজসিংহ মন্দির। ঠিক আছে, কাঞ্চির কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির, এগুলো রাজসিংহ কিন্তু। তারপরে চলে আসছে যে মানে টোটাল সংখ্যা কটা আছে, টোটাল ছিল কটা। শিব মন্দির আছে কি, তা আমি আগে এর আলোচনা করা হয়েছে, আর শিব। তারপরে চলে আসি এই রীতির মন্দির টাইপটা কেমন, ধরন চার কোণা পথের আদলে পিরামিডের মান আছে,
স্তম্ভ আছে। বৈশিষ্ট্য আমরা এই রীতি দেখতে পাচ্ছি। তার মধ্যে কি বলা হচ্ছে? চারকোনা রথের আদলে তৈরি। তারপরে চলে আসছে কি? পিরামিডের মতো বিমান আছে। আর সেখানে কিন্তু এই রীতিতে আমরা এটা। তারপরে আমরা আজকের শেষ একটা আছে। যাই হোক, পরে বেশ গুরুত্ব বেশ গুরুত্ব বা ধারণা আমরা দেখতে পাচ্ছি যে নন্দী বর্মন বা নন্দী বর্মা, এই নন্দী বর্মা ধারা বা নন্দী বর্মা রীতি আছে। এটা কেমন আছে? দ্বিতীয় নন্দী বর্মন পল্লব মল্ল, উপাধি কি ছিল? পল্লব মল্ল। 730 থেকে 796 খ্রিস্টাব্দ। এই যে পর্ব, এই পর্বে একটা জিনিস তোমরা দেখতে পাবে কি, পূর্বের মতো এত কিন্তু ডলার নয়, আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে। মানে কি, যে আমাদের আগের যে কয়েন গুলো ছিল তার যা কোয়ালিটি ছিল, এখনকার কয়েনের কিন্তু কোয়ালিটি কমে গেছে। ওই রকম না টাইপেরই, যে পল্লবদের শিল্পকলার প্রথম দিকে যেমন উজ্জ্বলতম একটা ভালো কোয়ালিটি, শেষের দিকে কিন্তু এর কোয়ালিটি একদমই কমে গেছিল। তো সেটাই বলা হচ্ছে যে এই পর্বের মন্দিরগুলির পূর্বের ন্যায় ডলার মন্দিরের আয়তন আস্তে আস্তে হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা কমে গেছে, আয়তনও। কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির, সেটা তেশ্বর এবং মাতঙ্গী। কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির, মন্দির, মাতঙ্গেশ্বর মন্দির, এগুলো এই নন্দী বর্মন শিল্পরীতিরও কিন্তু। ঠিক আছে। তারপরে আজকের যে লাস্ট আমাদের এই শিল্পরীতি, তার মধ্যে উল্লেখযোগ্য অপরাজিতা বর্মন, 895 থেকে 913 খ্রিস্টাব্দ। এই শিল্পরীতি হচ্ছে পল্লব বংশের শেষ শিল্প। হ্যালো। তবে এই শিল্পরীতিতে আমরা দেখতে পাই যে স্বাধীন কিন্তু বৈশিষ্ট্য বা স্বকীয় কোনো ছিল না। মানে কি, এটা অন্যকে কপি করা। কাকে কপি করা? চোল যে শিল্প, সেই চোল শিল্পের অনুকরণে কিন্তু এই অপরাজিত শিল্প গঠন করা হয়েছিল। আর কি বলা হচ্ছে এখানে? গ্রানাইট, কালো রঙের পাথর বা ইট। অপরাজিত শিল্পরীতিতে কি টাইপের তৈরি হয়েছে? দেখো এখানে অপরাজিততে বলা হচ্ছে যে গ্রানাইট এই পাথর দিয়ে তৈরি হচ্ছে, কালো রঙের পাথর দিয়ে বা ইট দিয়েও কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু এর আগে ইটের কথা কিন্তু উল্লেখই করি, আমরা ইটের কথা কিন্তু করিনি, পাথরের কথা করেছি। ইটের কথা কিন্তু এখানটাতে আমরা পাচ্ছি কোথায়? এই অপরাজিত যে শিল্প শৈলী বা রীতি এখানে। এবার চলে আসি যে চিঙ্গলপুর জেলায় একটা জায়গা, যেখানে উত্তর মেরুর উত্তর করদ পেরুমল, এই যে মন্দিরটা, এটা হচ্ছে অপরাজিত বলা হয়। অপরাজিত উদাহরণ কোনটা? তাহলে উত্তর মেরুর উত্তর বরদ পেরুমল মন্দির এটার উদাহরণ। এছাড়াও আর কিছু কিছু টুকটাক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে হচ্ছে যে পল্লব রাজাদের নির্মিত যে মন্দিরগুলো, সেটা সংস্কৃত শিক্ষা কেন্দ্র বলা হতো ঘটিকা। পল্লব কলা যেগুলো আছে তার মধ্যে আছে ঘটিকা। মানে কি, যে পল্লব শিল্পকলার যে আগে আমরা কি জানি যে শিক্ষা কেন্দ্রগুলো ছিল মন্দিরে, এখন যেমন স্কুল আছে তখন মন্দিরের মধ্যেই স্কুলের ব্যবস্থা ছিল। তো এই যে শিক্ষা কেন্দ্রগুলো যে ছিল মন্দির পল্লবদের, এই স্কুলগুলোকে বলা হতো ঘটিকা। গেল। পল্লব যুগে আপ্পার এবং আশকাল ভার নামে দুজন বিখ্যাত বৈষ্ণব সাধক এবং কবি আর সঙ্গীতজ্ঞ ছিল হচ্ছে রুদ্রাচার্য। আপ্পার এবং নাসকাল ভার, এরা দুজন, এরা ছিলেন বৈষ্ণব সাধক। ঠিক আছে, এটা কিন্তু শৈব না, বৈষ্ণব। আর সঙ্গীতজ্ঞ ছিলেন হচ্ছে রুদ্রাচার্য। এবার চলে আসছে দক্ষিণের ভক্তি ধর্মের নারী সাধিকা, যাকে আমরা দক্ষিণের মীরাবাইও বলি, তার নাম হচ্ছে অন্ডাল। এই অন্ডাল যে ছিলেন, ইনি ছিলেন কি, পল্লব যুগেরই একজন। এবার এখানটার যে শেষ ইনফরমেশন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তামিল ভাষার অমূল্য একটা সম্পদ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে তিরুক্কুরাল, যাকে তিরুক্কুরাল বলা হচ্ছে। তিরুক্কুরাল, ঠিক আছে, এটা হচ্ছে তামিল ভাষার অমূল্য। এই কুরাল যে গ্রন্থটা, এই গ্রন্থটাকে কিন্তু অ্যাংলেটো বলা হয়। আর এটা কিন্তু সঙ্গম সাহিত্যের সঙ্গম সাহিত্যের একটা উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস। এই সম্পর্কিত আর অন্যান্য তথ্য আমাদের লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু টেস্ট এর যে অন্যান্য নোটস ক্লাস সেগুলো পেয়ে যাবে। আর এর যে আগের ক্লাসটা, এর আগের ক্লাসটা তোমরা এখানেই লিঙ্ক আমি রাখবো, এখানে দেখে নেবে।
এই যে দুটো ক্লাস হলো, এই দুটো ক্লাস থেকে তোমরা পল্লবদের যা কোয়েশ্চেন চাই কমন কিন্তু পেয়ে যাবে। এখনকার মতো এখানেই